এবার সুমাইয়া শিমু হচ্ছে রিটেন স্টেটমেন্ট দেবে, লিখিত জবাব দেবে সেটা। এই যে রিটেন স্টেটমেন্ট, এইটা হচ্ছে সুমাইয়া শিমুর প্লিডিং। সো প্লিডিং হচ্ছে বেসিক্যালি প্লেইন্টিফের জন্য তার প্লেন্ট, ডিপেন্ডেন্টের জন্য তার রিটেন স্টেটমেন্ট। বুঝছো? বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন শুধুমাত্র যদি প্লিডিং মানে মনে করো যে তোমার প্লেন্ট, তাও রাইট। প্লিডিং মানে যদি মনে করো রিটেন স্টেটমেন্ট, তাও রাইট। এই সাইম কিছু বলবা? বুঝি নাই স্যার। আচ্ছা, ব্যাপার হচ্ছে, হ্যাঁ বুঝছি, ব্যাপার হচ্ছে তোমার প্লিডিং যে জিনিসটা, এটা আমাদের অর্ডার 6-এ আছে। প্লিডিং 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 বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, হোয়াট ইজ প্লিডিং, হোয়াট ইজ প্লিডিংস, এসব প্রশ্ন আসে। এখন প্লিডিং যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা আমব্রেলা টার্ম। আমব্রেলা টার্ম মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, এটা দুইটা জিনিস বোঝায়। এটা তুমি যদি প্লেনটিভের দিক থেকে দেখো, তার জন্য তার যে দরখাস্ত ওইটাও একটা প্লিডিং। যে রিটেন স্টেটমেন্ট জমা দেবে, তার পক্ষ থেকে যে দরখাস্ত ওইটাও একটা প্লিডিং। প্লিড করা, প্লিড মানে দাবি করা। প্লিড করা মানে কি? প্লিড মানে বেসিক্যালি দাবি করা বা চাওয়া। এখন আমাদের যে প্লেইনটিভ, সে কি চাই? তার পক্ষ থেকে রায় চাই সে। যে ডিফেন্ডেন্ট, সে কি চাই? সে চাই তাকে যেন ওর মুক্তি দেওয়া হয়। তো এই জন্য তোমার তা আমাদের প্লেইনটিভের পক্ষ থেকে যে ডকুমেন্টটা সাবমিট করা হয় এটাও একটা প্লিডিং। ডিফেন্ডেন্টের পক্ষ থেকে যে ডকুমেন্টটা সাবমিট করা হয় সেটাও প্লিডিং। তো প্লিডিং যদি হয়, জিজ্ঞেস করো, তাহলে তুমি প্লেইনটিভকে যদি জিজ্ঞেস করো আপনার প্লিডিংটা কই, সে জমা দেবে তার প্লেইনটিভ, তার প্লেইন্ট। ডিফেন্ডেন্টকে যদি জমা করো যে আপনার প্লিডিং কই, তাহলে ডিফেন্ডেন্ট জমা দেবে তার ডিফেন্ডেন্টের জন্য যে রিটেন স্টেটমেন্ট ওইটা। সো প্লিডিং মানে হচ্ছে প্লেইনটিভ অথবা রিটেন, সরি, প্লেইন্ট অথবা রিটেন স্টেটমেন্ট। আর প্লিডিংস যদি বলি, প্লিডিংস মানে হচ্ছে প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট দুইটাই। এখন কে কে বোঝো নাই বলো? যে স্যার বুঝি নাই। স্যার বুঝছি। বুঝছো? সিপিসির ফার্স্ট শিডিউল তো ওপেনই হয় না, মেজাজ খারাপ হয় না? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও একটু এটা অন করি। অন হচ্ছে না, এটা দ্যাট ইজ এ প্রবলেম। আমাদের যে ওয়েবসাইটের অবস্থা, বিডি লস, ওয়েবসাইট ডাউন। আচ্ছা, তো এটা হলো প্লিডিংস। এখন প্লিডিংস এর ভিতরে কি থাকবে, এটা একটা প্রশ্ন। মানে আমি যদি বলি প্লিডিংস এর ভিতরে কি থাকবে, তার মানে প্লেন্টিভ যে মানে জয়, ও চিন্তা ভাবনা করবে তার প্লেন্টের ভিতরে সে কি কি লিখবে। আর ডিফেন্ডেন্ট যে, সে চিন্তা ভাবনা করবে সে তার রিটেন স্টেটমেন্টের ভিতরে কি কি লিখবে। বুঝছো? মানে ব্যাপার হচ্ছে কি, প্লিডিংস এর ভিতরে কি থাকবে আমি যদি জিজ্ঞেস করি, তাহলে প্লিডিংস এর ভিতরে কি প্লেন্টিফের জন্য যা থাকবে ডিফেন্ডেন্টের জন্য কি তাই থাকবে? নিশ্চয়ই না। প্লেন্টিফের জন্য সে তার প্লেন্টের ভিতরে যেসব জিনিস লিখতে পারে সেগুলো থাকবে। ডিফেন্ডেন্টের জন্য সে ডিফেন্ডেন্ট যেসব জিনিস লিখতে পারে সেগুলো থাকবে। এখন আমি যদি প্রশ্ন করি যে একজন প্লেন্টিফ, তার প্লিডিং এর ভিতরে আহ প্লেন্টের ভিতরে যেসব জিনিস লেখা যায়, যেমন ধরো কি কি লিখতে হয়, কোর্টের নাম লিখতে হয়, পার্টিকুলার্স অফ এ প্লেন্ট, পার্টিদের নাম লিখতে হয়, তারপরে তোমার হচ্ছে কজ অফ অ্যাকশন থাকতে হয়। এইগুলা যদি আমি বলি যে এগুলো প্লিডিং এর ভিতরে থাকতে হবে, তাহলে ভুল বলবো নাকি ঠিক বলবো? স্যার সঠিক থাকবে এটা। কথাটা ঠিক নাকি ভুল? স্যার স্যার প্লেডিং ঠিক। এর মধ্যে তো লিখতে হবে স্যার। হ্যাঁ, মানে আমি যদি বলি প্লেইন্টিফের প্লিডিং এর ভিতরে কি কি থাকবে, তাহলে একটা প্লেইন্টিফের প্লিডিং এর ভিতরে মানে বেসিক্যালি প্লেইন্টের ভিতরে কি কি থাকে, প্লেইন্টের ভিতরে কি কি থাকে সেটা কোন অর্ডারে বলা আছে বলো?
স্যার ওই যে অর্ডার সাথে রুল একে বলা আছে না পার্টিকুলার। হ্যাঁ, অর্ডার সাথে রুল একে বলা আছে, পার্টিকুলার সাথে প্লেন্ট। প্লিডিং, সরি প্লেন। জি স্যার। হ্যাঁ, বলা আছে না, সো ওই জিনিসগুলোই বেসিক্যালি প্লিডিং, বুঝছো? মানে এটা হচ্ছে তোমার প্লেন্টিফের প্লিডিং এর ভিতরে এই জিনিসগুলা অবশ্যই অবশ্যই যেন থাকবে। এখন কথা হলো ডিফেন্ডেন্টের প্লিডিং এর ভিতরে কি কি থাকবে সেটা তো আমরা এখনো দেখি নাই, কারণ আমরা তো রিটেন স্টেটমেন্ট চ্যাপ্টারটা পড়ি নাই। রিটেন না স্টেটমেন্ট স্যার। পড়বো, তখন জানতে পারবো ডিফেন্ডেন্টের প্লিডিং এর ভিতরে কি কি থাকবে। এখন আমি যদি বলি যে প্লেন্টিফের প্লিডিং এর ভিতরে অবশ্যই কজ অফ অ্যাকশন থাকা লাগবে, কথাটা ভুল নাকি ঠিক? না স্যার, এটা ঠিক কথা স্যার, অবশ্যই কজ অফ অ্যাকশন থাকতে হবে। কজ অফ অ্যাকশন থাকতে হবে, এটা ঠিক কথা। এখন আমি যদি বলি প্লেন্টিফের প্লিডিং এর ভিতরে অবশ্যই অবশ্যই দাবি থাকতে হবে যে সে কি চাই, এটা ঠিক নাকি ভুল? স্যার ঠিকই তো মনে হচ্ছে, কারণ তার তো হচ্ছে ক্লেম করতে হবে। ক্লেম করতে হবে, তাহলে ঠিক। প্লেন্টিফের প্লিডিং এর ভিতরে অবশ্যই থাকতে হবে তোমার জুরিসডিকশন আছে কোর্টের, এরকম বক্তব্য থাকা লাগবে নাকি লাগবে না? জি স্যার, আমার যেই কোর্টে আমি মামলা করতেছি তার টেরিটোরিয়াল পিকিউনারি সাবজেক্ট ম্যাটার যে জুরিসডিকশন আছে সেটার এখতিয়ার আছে কিনা তা তো আমাকে অবশ্যই নির্দেশ করতে হবে। নির্দেশ করতে হবে, এখন তাহলে তো বুঝলাম। মানে প্লেন্টের ভিতরে যেসব জিনিস থাকা লাগে প্লেন্টিফের প্লিডিং এর ভিতরে তো সেম জিনিস থাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে আর কি জিনিস আছে যেটা আমাদের এক্সট্রা আর একটু জানতে হবে? আর কি জিনিস আছে? সবার আগে একটা জিনিস মনে রাখবা, যে প্লেন্টের ভিতরে আমরা যে বর্ণনাগুলো দিই ঘটনার, সেই ঘটনার বর্ণনা যেগুলা, এগুলা তোমার ফ্যাক্ট ফ্যাক্ট আকারে দিতে হয়। কি আকারে দিতে হয় বলতো? স্যার ফ্যাক্ট আকারে। ফ্যাক্ট আকারে দিতে হয়। তুমি প্লেন্টের ভিতরে প্রমাণ দিতে পারবে না, জিনিসটা একটু বোঝো। তুমি একটা প্লেন যখন সাবমিট করতেছো, মানে ওইটাই তো তোমার প্লিডিং। তো প্লিডিং এর ভিতরে তুমি বেসিক্যালি শুধুমাত্র তোমার ফ্যাক্ট বর্ণনা করবা, মানে ঘটনা কবে ঘটছিল, ঘটনাটা কোথায় ঘটছিল, তারপরে তোমার এই ঘটনাতে তোমার শাস্তি কি বলে, শাস্তি না, মানে এই ঘটনাতে তোমার কোনো দাবি কি কি, এইসব বর্ণনা দিতে হবে। তুমি ফ্যাক্ট বর্ণনা করবা, এইখানে তুমি এভিডেন্স বর্ণনা করবা না। এভিডেন্স বর্ণনা মানে কি? মানে এখানে তুমি তুমি যে আসলে তুমি যে এটার দাবিদার, এটার পক্ষে যে সব এভিডেন্স গুলো আছে তোমার, সেসব গুলা প্লিডিং এর ভিতরে লেখার দরকার নাই, বা প্লেন্টের ভিতরে লেখার দরকার নেই। প্লেন্টের ভিতরে খালি তুমি ঘটনার বর্ণনা দিবা। মনে করো জয়ের একটা জমি আমাদের শিমু নিয়ে নিছে, তাহলে জয় যেখানে লিখবে সে যে এত তারিখের ঘটনা ঘটছিল, এই ঘটনাতে তোমার হচ্ছে জয়ের এই এই জমিটা ছিল, সে এখানকার এতদিন ধরে বসবাস করতেছে, সে সেখানকার তোমার হচ্ছে এই জমির মালিকানা আছে তার, এবং তার কাছে ডকুমেন্ট আছে। এখন দেখো এত দূর পর্যন্ত লিখবে সে, তার কাছে এটা এটা সম্পূর্ণ ডকুমেন্ট আছে, সে পৈতৃক সূত্রে এটা পাইছে, এবং তোমার হচ্ছে এতদিন ধরে বসবাস করতেছে। বাট সময়ে সময়ে এতদিন এত তারিখে এসে সে তোমার হচ্ছে এই যে ঘটনা থেকে জয়কে এখান থেকে তোমার হচ্ছে বের করে দিছে এবং জয়ের জমি দখল করে নিছে। দেখো এই জায়গাতে তুমি খালি ঘটনা বর্ণনা করছো, এখানে কি তুমি কোনো ধরনের এক্সট্রা প্রমাণ দিছো? না স্যার। প্রমাণ টমান কিন্তু এর ভিতরে নাই। প্রমাণ কোথায়? এই যে জয় কিন্তু বলছে যে তার কাছে ডকুমেন্ট আছে। এখন জয় কি ওই ডকুমেন্টের কি বলে তোমার হচ্ছে ডকুমেন্টটা আসলে কিভাবে তৈরি হয়েছিল, ডকুমেন্টটা যে আসলেই জেনুইন, এইসব কথাবার্তা কি লিখছে? লেখে নাই। সে শুধুমাত্র লিখছে যে তার কাছে ডকুমেন্ট আছে এবং ডকুমেন্টটা সে তোমার হচ্ছে সে এখনো পজেস করতেছে। তো বেসিক্যালি তুমি প্লেনটার ভিতরে, নাহলে প্লেন তো বড় হয়ে যাবে অনেক, বুঝো না? প্লেনটার ভিতরে তুমি যতটুকু রেলিভেন্ট স্টেটমেন্ট, কনসাইজ স্টেটমেন্ট অফ দ্য ফ্যাক্ট, মানে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে তোমার প্লেনটার ভিতরে। প্লেনটার ভিতরে তুমি ডিটেইল লিখতে পারবে না, ডিটেইল প্রমাণ দিতে পারবে না, বুঝা গেল? এখন ডিটেইল প্রমাণ কিভাবে দিবা? তুমি তো জিজ্ঞেস করতে পারো স্যার তাহলে আমার প্রমাণগুলো কিভাবে হবে? ডিটেইল প্রমাণ কিভাবে দিবা? প্রথম কথা, তোমার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে তোমাকে কি করতে হয়? ডকুমেন্টের সাথে সাথে দিয়ে দিতে হয় না? মামলা যখন ফাইল জি করো স্যার। তখনই জি স্যার, জি সাথে স্যার। সাথে দিয়ে আমার দিতে হচ্ছে ডকুমেন্ট ইনস্টিটিউশন করতে হয়। দিয়ে দিতে হয়। এখন দেখো তুমি তো ডকুমেন্ট জমাই দিছো,
তাহলে তোমার ওই ডকুমেন্ট সম্পর্কে আবার প্লেইন্টের ভিতরে অতিরিক্ত কথাবার্তা বলার দরকার আছে? নেই। তুমি খালি বলবা ডকুমেন্ট আছে আমার কাছে, এতটুকুই তো। এখন তোমার যে কাজ সেটা হলো, এটা আদালত যখন এই জিনিসটা নিয়ে প্রশ্ন তুলবে, যখন এই বিষয় নিয়ে কোয়েশ্চেন উঠবে, তখন তুমি হচ্ছে আরো ফ্যাক্ট, আরো ঘটনা, আরো তোমার হচ্ছে তোমার বর্ণনা, বক্তব্য তখন তুমি দিতে পারবা যখন ট্রায়াল শুরু হবে। যখন প্লিডিং করবা, যখন তুমি প্লেইন্ট ফাইল করবা, তখন তোমার কাজ হবে শুধুমাত্র কনসাইজ স্টেটমেন্ট অফ দ্য ফ্যাক্ট দেয়া। ফ্যাক্ট মানে মূল ঘটনা, মূল ঘটনার তোমার সংক্ষিপ্ত বিবরণ থাকবে প্লেইন্টের ভিতরে। বুঝছো এবার? বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। জয়, শিমু, জি বুঝছো? স্যার, বুঝতে পারছি। জি স্যার, Good. বুঝতে পারছি। এখন সেম ঘটনা তো শিমুর ক্ষেত্রেও। শিমু তো এবার রিটেন স্টেটমেন্ট ফাইল করবে, তাই না? শিমু তো এবার রিটেন স্টেটমেন্ট ফাইল করবে, কারণ জয়ের জমি নিয়ে এসেছে। এখন জয় তার বিরুদ্ধে মামলা করছে। শিমুর কাজ হবে কি? সে সমন পাইছে, সমন পাওয়ার পরে এসে সে রিটেন স্টেটমেন্ট জমা দেবে, লিখিত জবাব জমা দেবে। এখন শিমু লিখিত জবাব যদি জমা দিতে হয়, তাহলে শিমু কি তোমার হচ্ছে ওখানে প্রমাণ দেবে? লিখিত জবাবের ভিতরে কি প্রমাণ লিখবে সে? যে লিখবে যে আমি জমি নেই নাই, আমি এত তারিখে এখানে ছিলাম, এগুলো তো লিখতে পারে সে। সে কি তোমার হচ্ছে ওইখানে এক্সট্রা ডকুমেন্টস, যেটা মনে করো শিমুর কাছেও একটা ডকুমেন্ট আছে, তো শিমুর কাজ হবে যেদিন রিটেন স্টেটমেন্ট জমা দেবে সেদিন ডকুমেন্টটাও জমা করে দেয়া। এখন এই কার্ডটা জেনুইন না সেটা নিয়ে তো পরবর্তীতে প্রশ্ন উঠবে। সেটা তো তোমার যখন কোর্টে মামলা শুরু হবে তখন তোমার হচ্ছে এটা নিয়ে জেনুইননেস নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু শিমু কি তোমার তার যে রিটেন স্টেটমেন্ট, ওই রিটেন স্টেটমেন্টে এক্সট্রা এক্সট্রা তোমার হচ্ছে প্রমাণ কিভাবে করা যায়, প্রমাণের প্রসেস কি, এসব কথা লিখতে পারে? কি মনে না হয়? স্যার। না স্যার, তাহলে তো সে চায়- আগে থেকে ও সতর্ক হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সে যদি এগুলো লেখে তাহলে জয় তোমার, আর দেখো, অন্য ব্যবস্থা প্রথম নিবে কথা আগে থেকে। হ্যাঁ, প্রথম কথা, জয় যদি তোমার হচ্ছে এগুলো লেখে, তাহলে কারণ ওই কপিটা তো শিমুর কাছে যাবে, তো শিমু সতর্ক হয়ে যাবে। আবার শিমু যদি তোমার এইগুলো লেখে তাহলে জয়ের বিরুদ্ধে একটা অন্যায় হবে। কারণ কি, জয় এগুলো লিখতেছে না, তো শিমু তো এইসব কথাবার্তা লিখলে কোর্টের কাছে একটা এক্সট্রা অর্ডিনারি তোমার হচ্ছে তথ্য চলে আসতেছে। এখন ব্যাপার যেটা, সেটা হলো তোমার এখানে আমাদের আদালত যেটা চাই সেটা হলো দুই পক্ষ থেকে মূল ঘটনাটা শুনতে চাই, আসলে ঘটনাটা কি করছে। মূল ঘটনা শোনার পরে তুমি ডকুমেন্ট সব জমা করে দিছো, এবার এইটার উপরে তোমাদের ফাইট হবে। তোমাদের কাজ প্রমাণ করা না। প্রমাণ যখন আদালত চাবে তোমাদের কাছে, করতে বলবে কোনো ঘটনাকে, তখন তুমি প্রমাণ করবা। তুমি প্লেইন্টের ভিতরে বা রিটেন স্টেটমেন্টের ভিতরেই প্রমাণ করে ফেলতে পারো না। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এখন কথা আসতেছে যে তোমার আমাদের প্লিডিং যেটা, এই যে প্লিডিংটা আসলে পরীক্ষায় যে প্রশ্নটা হয় সেটা হলো কোন জায়গায় থেকে প্রশ্নটা হয়? অর্ডার কি বলে, সরি, এটা তো আমাদের অর্ডার 6 থেকে আসে। অর্ডার 6 এর রুল 17 থেকে প্রশ্নটা আসে বারবার। প্রতিবারই প্রশ্নটা হয় রুল 17 থেকে, যে আসলে তোমার প্লিডিং এ যদি ভুল হয় তাহলে কি করব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মানে ইফ তবে যে দেয়ার ইজ এনি অ্যামেন্ডমেন্ট মিস্টেক ইন দ্য প্লিডিং। মনে করো তুমি জয় একটা প্লিডিং করছো, প্লিডিং এর ভিতরে জয় হচ্ছে এমন কিছু তথ্য লিখছো যেগুলো আসলে তোমার খুব স্ক্যান্ডালাস। স্ক্যান্ডালাস মানে বোঝো? স্ক্যান্ডালাস মানে বোঝো? গোপনীয়। হ্যাঁ, বলো। স্ক্যান্ডালাস মানে হচ্ছে জয়ের যে কথাগুলো এগুলো খুবই, মনে করো যে কাউকে হেয় করে কথাটা লিখছে। সে প্লেনটিভ, সে ডিফেন্ডেন্টকে খুব বাজে মন্তব্য করছে। সে হতে পারে ডিফেন্ডেন্টের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, এই টাইপের কথাবার্তা সে লিখছে। এইগুলো আমাদের আদালত রুল 16 আন্ডারে তোমার স্ট্রাইক আউট করে দিতে পারে। স্ট্রাইক আউট মানে কি, কেটে দিতে পারে। বুঝছো? বাতিল করতে পারে। এগুলা আদালতের নিজের ইচ্ছা, আদালত চাইলে এগুলো করতে পারে, না চাইলে না করতে পারে। তো এটা একটা জিনিস গেল, এটা দিয়ে তোমার প্লিডিং সংশোধন হয়। তো প্লিডিং সংশোধন মূলত দুইটা রুলের আন্ডারে হয়, একটা হচ্ছে রুল 16, একটা হচ্ছে রুল 17। আমাদের যে 6 নম্বর অর্ডারের কথা বলতেছি, রুল 16 যেটা, রুল 16তে তোমার কোর্ট নিজে করে। যেমন এই যে তুমি স্ক্যান্ডালাস কথা বলতেছো, ফলস কথা বলতেছো, এমন কোন তথ্য দিছো যেটা দিয়ে আদালতের কাছে মনে হচ্ছে মামলা দেরি হবে,
তো এই টাইপের জিনিস আদালত স্ট্রাইক আউট করে দেয় নিজে নিজে। এরপরে থাকে পার্টিরা নিজেরাই কোনো ভুল করতে পারে। মনে করো মামলাটা হচ্ছে বেসিক্যালি 33% জমি নিয়ে, মানে 1 বিঘা। তো 33% লেখার জায়গায় জয় লিখছে 13%। কি লিখছে? 13%। এখন 13% তুমি লিখছো, তুমি ডকুমেন্ট জমা দিছো 33%। তাহলে মামলাতে একটা কি তৈরি হলো বলতো? মেইন যে কন্ট্রোভার্সি মানে কি, মূল যে আমাদের বিষয়, জমির জমি নিয়েই তো মূল বিষয়টা। তো জমি যে তোমার দখল হয়েছে, কতটুকু জমি দখল হয়েছে, এটা নিয়েই তো এখন প্রশ্ন উঠে গেল। যে তুমি বলতেছো 13%, তোমার যখন ডকুমেন্ট জমা দিছো 33%-এর জন্য, তাহলে তুমি তুমি যদি এখন 13% লিখে রাখো আর তুমি দাবি করতেছো 33%, তাহলে তোমার বলা এবং লেখার ভিতরে একটা তথ্যের গরমিল হয়েছে না? জি হয়েছে কি স্যার। হয়নি? হয়েছে। এখন তুমি যেটা করতে পারো সেটা হলো আদালতের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে পারো যে আমি প্লেন সংশোধন করব, বা প্লিডিং সংশোধন করব, বা আমি অ্যামেন্ড করব, বা অ্যামেন্ডমেন্ট করব। তখন একটা দরখাস্ত দিলে আদালত যদি পারমিট করে, তখন তুমি অ্যামেন্ডমেন্টটা যে কোনো স্টেজে করতে পারো। যে কোনো স্টেজ মানে মামলা করার পর পরই করতে পারো, অথবা অনেক সময় কি হয়, মামলা শুরু হয়ে গেছে, তোমার বিচার শুরু হয়ে গেছে, বিচার শুরু হওয়ার পর তোমার কাছে মনে হয়েছে এই জিনিসটা পরিবর্তন হওয়া দরকার, তখনও তুমি প্লিডিং সংশোধন করতে পারো। এবং সেটা শুধুমাত্র যে জয় করতে পারে এমন না, সিমও চাইলে করতে পারে। যে কোনো স্টেজে তোমার তার প্লিডিং সে সংশোধন করতে পারে। তো প্লিডিং সংশোধনের জন্য আদালতের কাছে দরখাস্ত দিতে হয়। দরখাস্ত দেওয়ার পর আদালত যদি মনে করে হ্যাঁ ওকে, সংশোধন করার জন্য এখানে মেইন যে কন্ট্রোভার্সি মানে কি, মূল যে বিষয়, এই বিষয়টা নিয়েই আমাদের এখন প্রশ্ন উঠতেছে, তখন তোমার আদালত তাকে পারমিট করতে পারে টু অ্যামেন্ড দ্য প্লিডিং। বোঝা গেল? তাহলে বিষয় হচ্ছে এমন কোনো মিস্টেক হয়েছে দুই পক্ষের পক্ষ থেকে, বা তোমার পক্ষ থেকে বা তার পক্ষ থেকে, তোমার প্লিডিং এর ভিতরে এমন কোনো মিস্টেক করছো, বোনাফাইডি মিস্টেক। প্রথম কথা, বোনাফাইডি মিস্টেক মানে কি, তুমি নিজে ইচ্ছা করে করো নাই, বাই মিস্টেক হয়ে গেছে। তো কোনো বোনাফাইডি মিস্টেক যদি কেউ করে রাখে, এবং এই বোনাফাইডি মিস্টেকের কারণে আমাদের যে মূল বিষয়, আমাদের আদালতের যে বিচারের যে বিষয়টা, ওইটা এখন কি হয়েছে, একটা শঙ্কার মুখে পড়ছে, যে আদালত ঠিক করে বিচার করতে পারবে না যদি না তুমি এটা সংশোধন করে দাও। তো এই ঘটনা যদি ঘটে যে বোনাফাইডি মিস্টেকের কারণে এমন কোনো ঘটনা ঘটছে যে তোমার এখানে একটা আদালতের মেইন যে আমাদের আদালতের বিচার্য বিষয়, সেটা একটা শঙ্কার মুখে পড়ে, এবং এই শঙ্কার মুখে পড়ার পর আহ, আদালত এইটা মাথায় নেবে যে এখন যদি আমি প্লিডিংটা সংশোধন করতে দিই, অপর পক্ষের প্রতি কোনো ইনজাস্টিস হবে কিনা। বোঝো ব্যাপারটা? তাহলে প্রথম কথা, এমন কোনো ঘটনা ঘটবে, এটা বোনাফাইড মিস্টেক হবে, যে মিস্টেকের কারণে তোমার আদালতের বিচার্য বিষয়টা এখন শঙ্কার মুখে পড়বে, এবং আদালতের কাছে যদি মনে হয় যে অপর পক্ষের প্রতি কোনো অন্যায় হবে না, তখনই তোমার প্লিডিং সংশোধন করতে দেবে। তো কখন করতে দেবে? যে কোনো স্টেজে করতে দেবে, তবে শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে এমন কোনো ঘটনা ঘটছে যেটার মাধ্যমে তোমার বিচারের বিষয়টা তোমার এখন শঙ্কার মুখে পড়ছে। দুই হচ্ছে তোমার আদালতের কাছে মনে হতে হবে যে অপর পক্ষে বা অপর পার্টির প্রতি কোনো অন্যায় যেন না হয়। বুঝা গেল? হ্যালো? স্যার, স্যার ওই যে জি বোনা স্যার। ফিদে মিস্টেক হলে যদি তা সঠিক বিচার সার্ভ করতে না পারে সেই ক্ষেত্রে। আর হ্যাঁ, একটা হচ্ছে স্যার, শুধুমাত্র সেই ক্ষেত্রে যদি না, হচ্ছে শুধু শুধু সেই ক্ষেত্রে না, দুইটা জিনিসই পূরণ করতে হবে। তোমার কথা মনে করো, বিচারের জন্য এখানে একটা প্রবলেম তৈরি হচ্ছে, তুমি ভুলভাল তথ্য দিছো, এই জন্য তুমি এখন বিচারটা আদালতের কাছে মনে হচ্ছে আমি মূল জায়গা থেকে সরে যাচ্ছি। এর বাইরে যেটা হতে হবে সেটা হলো আদালত এটাও যেন মনে করে যে আমি যদি এখন অ্যামেন্ডমেন্ট করতে দিই, তাহলে অপর পক্ষের প্রতি যেন কোনো অন্যায় না হয়। দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এখন তোমাকে অ্যামেন্ডমেন্ট করতে দেওয়ার কারণে যদি অপর পক্ষের প্রতি ইনজাস্টিস হয়, তাহলে কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে দেবে না। বুঝছো? তাহলে প্রথম যে বুঝতে বিষয়টা মনে পারছি রাখবে স্যার। সেটা হলো যে তোমার এখানে একটা ভুল হয়েছে, এই ভুলটা সংশোধন করা জরুরি, কারণ যদি ভুল সংশোধন না হয় তাহলে বিচার করা যাবে না, একটা অংশ। 2 নম্বর অংশ হচ্ছে আমি যদি ভুলটা সংশোধন করাই, তাহলে অপর পক্ষের প্রতি কোনো ইনজাস্টিস হবে না। এই দুইটা অংশ যদি আদালত প্রমাণ মানে আদালতের কাছে যদি মনে হয় যে হ্যাঁ এভরিথিং ইজ রাইট, তাহলে তোমার হচ্ছে তোমাকে আদালত কি করতে পারে বলতো? প্লিডিং সংশোধন করতে দিতে পারে। অ্যামেন্ডমেন্টের জন্য আচ্ছা, বলতে পারে। এখন কথা হলো প্লিডিং সংশোধন করতে দেওয়ার টাইমটা কখন, কখন করতে দিতে পারে? স্যার মামলার যে কোনো সময় তো বললেন। মামলার যে কোনো সময়। মামলার যে কোনো সময় বলতে কি বোঝায়? মামলার যে কোনো সময় মানে মামলা করছো তুমি,
এখনো তোমার হিয়ারিং শুরু হয় নাই, তখনও হতে পারে। 2 হচ্ছে হিয়ারিং শুরু হয়ে গেছে, তখনও হতে পারে। 3 হচ্ছে ইস্যু ফ্রেমিং হয়ে গেছে, তাও হতে পারে। 4 হচ্ছে ইস্যু ফ্রেমের পরে বিচার শুরু হয়ে গেছে, তখনও হতে পারে। 5 হচ্ছে বিচার কমপ্লিট হয়ে গেছে, আপিলে চলে গেছে, তখনও হতে পারে। কারণ কি, আপিল যেটা, আপিলও কিন্তু মামলার একটা স্টেজ। বুঝা গেল? আপিল কি কন্টিনিউশন অফ এ সুট না? জি স্যার, কন্টিনিউশন অফ এ সুট, বর্ধিত অংশ হ্যাঁ, আপিল হচ্ছে মামলা। কন্টিনিউশন অফ এ সিভিল সুট। সো তার মানে আপিলেট স্টেজেও যদি তোমার মামলা চলে যায়, তখনও কি করতে পারে বলতো? মামলা অ্যামেন্ড করার সুযোগ দিতে পারে তোমাকে। কারণ কারণ কি, আপিলও তো বেসিক্যালি সুটেরই একটা অংশ, ট্রায়ালেরই একটা অংশ, তাই না আপিল? আচ্ছা, এখন প্রশ্ন যেটা, শুধুমাত্র যে তোমার মানে টাইম লিমিটটা একদম আনলিমিটেড, ইটস নট লাইক দ্যাট। এখানে একটা কিন্তু আছে, এখানে একটা প্রোভাইসও আছে। প্রোভাইসেট হচ্ছে এরকম যে সবার আগে চেষ্টা করবা তুমি আমাদের যে ইস্যু ফ্রেম করার আগেই তুমি হচ্ছে কি করবা বলতো? অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করবা। প্লেনটিপের কাজ হবে। আচ্ছা, আমরা এতদিন ধরে যেসব জিনিসগুলো দেখলাম আমাদের সিপিসিতে এই যে টাইমের ব্যাপারে একটা বিষয় সবসময় আমরা দেখতেছি, যেমন অবজেকশন জানানোর ক্ষেত্রে 21 নম্বর সেকশনে আমরা কি দেখছিলাম বলতো? যে ট্রায়াল আমাদের ইস্যু ফ্রেম করার আগেই তোমাকে জানাইতে হবে অ্যাটলিস্ট। দেখছিলাম না আমি, আমরা জি স্যার। জি 21 স্যার। নম্বর সেকশনে। তোমাদের দেখাই, দেখো সিপিসি, মানে নর্মালি সিপিসিতে তোমার যেসব ক্ষেত্রে, আজকে ওপেনই হচ্ছে না কোডটা, বুঝছো? এই যে এইচটিটিপি 500 ইন্টারনাল সার্ভার ইরোর, আমাদের পুরো ইয়েটাই অফ আছে, আজকে ওয়েবসাইটটা অফ আছে। আচ্ছা, সরি, এনিওয়েজ, তার মানে আমরা যখনই দেখতেছিলাম সিপিসিতে কোনো কাজ তোমাকে করতে হবে, কতটুকু টাইমের ভিতরে করতে হবে, নর্মালি আমরা দেখতেছিলাম যে আমাদের যে ইস্যু ফ্রেম করা মানে ট্রায়াল শুরু হওয়া তার আগেই করার জন্য বারবার তাগিদ দেয়া হচ্ছে। ঠিক তেমনি এখানেও একই কথা বলা আছে। এখানে বলা আছে যে আমাদের যে প্লেইনটিফ বা ডিপেন্ডেন্ট, সে যদি অ্যামেন্ডমেন্ট করতে চায় তাহলে সে অবশ্যই অবশ্যই ইস্যু ফ্রেমের আগে করার চেষ্টা করবে। বোঝা গেল? এখানে তোমার ইস্যু ফ্রেম করার আগে করার চেষ্টা করবে। এখন ইস্যু ফ্রেম করার আগে যদি সে না করে, তাহলে ইস্যু ফ্রেমের পরেও সে করতে পারবে, সমস্যা নেই। কারণ কি, এখানে বলা আছে না এনি স্টেজে করতে পারবা তুমি, বলা আছে না? জি জি স্যার স্যার, বলা এটা আছে। বলা আছে। বলা আছে, বলা আছে আপনি যে কোনো স্টেজে করতে পারবেন, তবে আপনার চেষ্টা থাকবে কখন করবেন? ইস্যু ফ্রেম করার আগে করে ফেলবেন। আপনি যদি ইস্যু ফ্রেম করার আগে না করতে পারেন, ইস্যু ফ্রেম করার পরেও আমি আপনাকে পারমিট করব, তবে আমি একটা জিনিস দেখব, আপনি ইস্যু ফ্রেম করার আগে আসলে করার জন্য আপনার সুযোগ ছিল কিনা, আপনি সুযোগটা নষ্ট করছেন কিনা। মনে করো আমি কোর্ট হয়ে আমি যেটা করব সেটা হলো দেখবো যে জয় যে প্লেন্ট ফাইল করছে, সে আবেদন করলো, এখন অ্যামেন্ডমেন্ট করবে প্লেনটা। এখন অ্যামেন্ডমেন্ট করবেন, ঠিক আছে, ভালো কথা। আমি আপনাকে জিজ্ঞেস করবো, প্রথমে জয়কে জিজ্ঞেস করবো যে আপনি কি ইস্যু ফ্রেম করার আগে অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা কেন করেন নাই? জয় বলবে স্যার আমি আসলে তখন আবিষ্কার করতে পারি নাই, যার ফলে আমার ভুল হয়েছে, এখন আমি বুঝতেছি ভুল হয়েছে। তাহলে জয়ের আসলে এখানে সুযোগ ছিল না অ্যামেন্ডমেন্ট করার। কিন্তু এমন যদি হয়, জয় যদি বলে যে না স্যার আমি আসলে যা খেয়াল করি নাই জিনিসটা, আমার একটা ভুল হয়েছে, তার মানে জয় চাইলে ইস্যু ফ্রেম করার আগে কি করতে পারো, অ্যামেন্ডমেন্টটা করতে পারতো। ও নিজের মিস্টেকের কারণে, নিজের ভুলের কারণে, নিজে গাফিলতির কারণে এখন ইস্যু ফ্রেমের পরে এসে আবেদন করতেছে। তখন আদালত যেটা করবে, যদি এমন হয় যে তোমার তার সুযোগ থাকা সত্ত্বেও সে ইস্যু ফ্রেমের আগে অ্যামেন্ডমেন্ট করে নাই, এখন আসছে অ্যামেন্ডমেন্ট করার জন্য, তখন জয়কে আদালত চাইলে তোমার হচ্ছে পানিশমেন্ট দিতে পারে। পানিশমেন্ট মানে কি, টাকা জরিমানা করতে পারে। জরিমানা করতে পারে যে তুমি যেহেতু মামলা এখন ডিলে করার চিন্তা ভাবনা করতেছো, তুমি এখন অ্যামেন্ডমেন্ট করবে, অ্যামেন্ডমেন্ট করে আবার নতুন করে ইস্যু করতে হবে, আর ঝামেলা হবে। তো তুমি চাইছো বেসিক্যালি তোমার ইস্যু ফ্রেমের পরে এই মুহূর্তে এসে, ইস্যু ফ্রেম করার আগে তোমার সুযোগ ছিল, তুমি করো নাই, এখন আসছো, তার মানে তোমার এবারে খারাপ মোটিভ আছে। আদালত চাইলে তোমার জয়কে কি করতে পারে বলতো? পানিশ করতে পারে। কিসের মাধ্যমে? পানিশমেন্ট, ফাইন, ফাইন দিতে বলতে পারে, তুমি এত টাকা ফাইন দিবা, এত টাকা ফাইন দিবা, কারণ তুমি চাও আদালতের সময় যাতে নষ্ট হয়। কারণ তোমার সুযোগ ছিল ইস্যু ফ্রেমের আগে আসার, এখন আদালত ইস্যু ফ্রেম করে ফেলছে, বিচার শুরু হয়ে গেছে, তুমি এসে এখন বলতেছো অ্যামেন্ডমেন্ট করবা। এসব চালাকি চলবে না, তুমি যেহেতু এই সুযোগটা নিছো, এই জন্য তোমাকে এখন ফাইন দিতে হবে। বুঝছো? তো প্রথমত আদালত তো তোমার অ্যামেন্ডমেন্ট করতে দিলই না, তার সাথে আবার অতিরিক্ত তোমাকে ফাইন ইম্পোজ করবে। এমনও ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই আমাদের প্লেনটিফদের অবশ্যই অবশ্যই বা ডিফেন্ডেন্টদের অবশ্যই অবশ্যই
অ্যামেন্ডমেন্টের যদি দরকার হয় তাহলে ইস্যু ফ্রেম করার আগেই তোমার হচ্ছে অ্যামেন্ডমেন্টটা করার চেষ্টা করতে হবে, বুঝছো? স্যার সর্বোচ্চ কতবার অ্যামেন্ড করা যায় নরমালি? এটা কি কোনো রকম টাইম লিমিট দেওয়া আছে? দেখো একটু জিনিসটা বোঝো, তুমি যদি এরকম কোনো লিমিট নাই কতবার তুমি অ্যামেন্ড করতে পারবে, কিন্তু আদালতের অ্যাপ্রোচটা একটু বোঝো। আদালত আমাদের কি চাচ্ছে, আমাদের আইন কি চাচ্ছে? আইন চাচ্ছে আপনি ইস্যু ফ্রেম করার আগেই আসেন। এখন তুমি ইস্যু ফ্রেম করার আগে একবার আসছো, অ্যামেন্ড করার তোমাকে একটা সুযোগ দিছে। ইস্যু ফ্রেম করার পরে আবার তুমি বলতেছো আমাকে আবার অ্যামেন্ড করতে দেন, আদালত তোমাকে পারমিট করবে? কি মনে হয়? মনে হয় না। জীবনেও করবে না। কারণ তোমার একবার অ্যামেন্ডমেন্টের সুযোগ ছিল, তখন তুমি আবিষ্কার করো নাই আর কোথায় কোথায় ভুল হয়েছে। তোমাকে কি বারবার আবেদন করবে, আবার চেঞ্জ করবে, আবার চেঞ্জ করবে, আবার চেঞ্জ করবে, এসব করতে দেবে? আদালতের কি কাজ নাই? সো ব্যাপার হচ্ছে কতবার করতে পারবে এরকম কথা কিন্তু বলা নাই। কিন্তু আদালতের এখানে টোটাল ফিলোসফিটা একটু বোঝো। ফিলোসফিটা হচ্ছে আপনি যে কোনো স্টেজে করতে পারেন, সমস্যা নাই, বাট আদালত দেখবে যে আপনি ইস্যু ফ্রেম করার আগে আপনার সুযোগ ছিল কিনা। আপনি ইস্যু ফ্রেম করার আগে সুযোগ থাকা সত্ত্বেও আপনি অ্যামেন্ডমেন্ট করেন নাই, তার মানে এখন আপনি যদি আসেন তাহলে আপনাকে আদালত অ্যামেন্ডমেন্টের সুযোগ তো দেবেই না, এর উপরে আপনাকে তার আগে ফাইনও দিতে হতে পারে। বোঝা গেল? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং। অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং এর ভেতরে নোট আমি যা আছে সেটা আমি কালকে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? এটার উপরে তোমার দুইটা জাজমেন্ট আছে আমাদের লোয়ার কোর্টের, সুপ্রিম কোর্টের দুইটা জাজমেন্ট আছে। আমি হামিদুল হকের যে বইটা থেকে আমি তোমাদের নোট টোট দিই না, ওইখান থেকে দুইটা জাজমেন্টের সামারি আমি করে দেবো। তোমরা একটু দেখবা, ওখান থেকে রিটেনে প্রশ্ন হবে যে আসলে ইস্যু ফ্রেম করার কখন যায়, সরি, কখন অ্যামেন্ডমেন্ট করা যায় কখন করা যায় না। এটা থেকে প্রশ্ন হয় বারবার। একটা ঘটনা দিয়ে দেবে, ঘটনা দিয়ে বলবে যে এখানে অ্যামেন্ডমেন্ট করাটা যায় কি চাই না। তো ঘটনাটা কই থেকে দেবে? ঘটনাটা দেবে বেসিক্যালি ওই মামলাটা থেকে। তো দুইটা মামলা আছে মূলত, এই দুইটা ফেমাস মামলা, ওখান থেকে প্রশ্ন হলে হবে। আমি তোমাদেরকে নোট সহ দিয়ে দেবো, সামন্সের নোট দিয়েছি, 6 নম্বর রুলের অর্ডারের উপরেও কালকে নোট দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের প্রশ্ন কি 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 বলে এই যাবত পর্যন্ত যা পড়াইছি সেগুলা থেকে আমি ছোট ছোট শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবো। তোমরা একটু কাইন্ডলি পরশু দিনের ভিতরে সবকিছু সাবমিট করে দিও, ঠিক আছে? শোনা যায় আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আজকে আমরা যেহেতু ওয়েবসাইটে আমি ঢুকতে পারতেছি না, আজকে আর নতুন করে না পড়ি, কারণ এই ঘটনা আসলে ফার্দার করতে গেলে কনসেন্ট্রেশন নষ্ট হবে। আমি ভিজুয়ালি